কই গো ছোট্ট বন্ধুরা, চলে এলো তো তোমাদের গল্পমণি এই রবিবারের গল্প নিয়ে। অনেক দিন তো হলো, অনেক মজার গল্প, অনেক হাসির গল্প, আবার অনেক ঠাকুর দেবতা নিয়ে কথা। আজ আমরা শুনবো ডাকাতের গল্প, খগেন্দ্রনাথ মিত্রের ডাকাতের ডুলি। তো গল্পে যাবার আগে আরেকবার ধন্যবাদ জানাই তাদের যারা দূর থেকে আমার গল্প শুনছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন। আরও কি ধরনের গল্প চান তারা যদি আমাকে একটু জানান বা কি শুনতে চান, তাহলে আমার কাজটা এগিয়ে নিয়ে যেতে আরেকটু সুবিধে হয়। আমার এই চ্যানেলটা তৈরি কিন্তু নিছকই সবাইকে একটু আনন্দ দেবার জন্য, নির্মল আনন্দ বা অন্য অনেক গল্প, যে গল্প আজ অব্দি মানুষের কাছে অনেক ক্ষেত্রেই ভালোভাবে পৌঁছয়নি, সেই গল্পগুলোকে পৌঁছে দেবার জন্য আমি চেষ্টা করছি আমার মতন করে। আমার পাশে থেকে আমাকে সাহায্য করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার ভালো লাগবে। সবাইকে বললাম, বাংলাদেশের মা বোনেদের ভাইদেরও বললাম। আর ছোট যে বন্ধুরা আমার গল্প শুনছো, তারা কতটা আনন্দ পাচ্ছ তাদের বাবা মাকে জানাও, তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে আমরা শুনবো খগেন্দ্রনাথ মিত্রের ডাকাতের ডুলি, ডাকাতের গল্প। চালদাপুরের জঙ্গলের কাছে যখন পালকি পৌঁছলো, তখন ভর সন্ধ্যা। বেহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে, হুজুর, আর এগোতে সাহস হয় না, সামনে 3 ক্রোশের মধ্যে কোনো গা নেই। হরি ডাক্তার এতক্ষণ তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন। বেহারাদের একটানা হু হু হো হো সুরে বর্ষার মেঠো বাতাসে তার চোখ দুটো একটু বুজে এসেছিল। অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল। চোখ মেলে তাকিয়ে বললেন, কি বললি? হুজুর, সামনে চালদাপুরের জঙ্গল, সাঁঝও লাগলো, জলকাদায় পা বসে যাচ্ছে, বৃষ্টিও বুঝি এলো, আর যে এগোতে সাহস হয় না হুজুর। বেহারাদের একই গো, একই কথা। তাই বলে একটা লোক মারা যাবে? ডাক্তারবাবু বললেন, ডাক্তারের দায়িত্ব বলে কথা। আবার বেহারাদের বক্তব্য, কি করব হুজুর, আমাদেরও তো প্রাণ। হুঁ বলেই ডাক্তারবাবু উঠে বসলেন। তারপর পালকির ভিতর থেকে মুখ বাড়িয়ে বাঁদিকে তাকিয়ে বললেন, ওই চাঁদখালির আলো দেখা যায় না? বেহারারা উত্তর দিল, হ্যাঁ বাবু। এমন সময় দূরে একপাল শিয়াল তারস্বরে ডেকে উঠল। ডাক্তারবাবু বললেন, ওখানে যেতে পারবি? না হুজুর, ওদিকে যেতে হলে ওই জঙ্গলটার পূব দিক ভাঙতে হবে। ডাক্তারবাবু বিরক্ত হয়ে বললেন, বটে, তা জঙ্গলে আছে কি? বেহারারা বলল, হুজুর, রাতের বেলা যেনাদের নাম করতে নেই, ওদিকে আছেন তেনারা, আর মাঝ বরাবর হলো টিয়ার আড্ডা, আমরা যাব না। দীর্ঘশ্বাস ছাড়লেন ডাক্তারবাবু। তাই বলে একটা লোক বিনা চিকিৎসায় মারা যাবে? গায়ের ঘাম মুছতে মুছতে একজন বেহারা বললেন, কি করব হুজুর, ঘরে ছেলেপুলে ছেড়ে এসেছি, কি করে আমরা যাই? হরি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, মিছে কথা, কোনো বেটার ছেলে নেই। ওই যে কে যায় না, এই কে যায়? অন্ধকার ততক্ষণে আরো গাঢ় হয়ে এসেছে। যা স্পষ্ট হয়েছিল তা হয়ে গেছে ছায়া, আর যা ছায়া ছিল তা গলে অন্ধকারে মিলিয়ে গেছে। যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো, তার হাতে একখানা লাঠি। ডাক্তারবাবু বললেন, হ্যারিকেন জাল, ওই লোকটাকে এদিকে ডাকতো। বাইরে পালকির লোহার টানার সঙ্গে একটা হ্যারিকেন বাঁধা ছিল।
একজন সেটা খুলে নিয়ে জ্বালতে লাগলো। এদিকে ডাক্তারবাবু আর ডাকের দেরি সইছিল না, নিজেই হাঁকলেন, এই কে তুমি, এদিকে এসো। লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি যাচ্ছ কোন দিকে, বাড়ি কোথায়? সে লাঠি দিয়ে দেখিয়ে বললে, জঙ্গলের ওপারে। তা তো বুঝলাম, জঙ্গলের ওপারে কোথায়? আগে কর্তা তুলসীপুরেই। তবে ভালো, ডাক্তার পুরনো হলে একটুতেই চটেন। হরিরায় তার ওপর আবার খুব ভালো ডাক্তার ও বুড়ো মানুষ। ধমক দিয়ে বললেন, আহাম্মক কোথাকার। ধমক খেয়ে লোকটা যেন ভয় কুঁকড়ে গেল। ডাক্তারবাবু বললেন, এখন যাচ্ছিস কোথায়? আগে জঙ্গলের ওপারে। আমায় চিনতে পারিস? সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস? লোকটা এবার হাত জোর করে নিচু হয়ে নমস্কার করে বললে, আগে কর্তা, নাম শুনেছি, কিন্তু তেনার ওষুধ খাইনি। আমি সাতগড়ের হরি ডাক্তার। আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি? 2 টাকা বকশিস দেব। হ্যারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে। তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন লোকটার চেহারা চোয়ারের মতো, কিন্তু শরীর বেশ লম্বা। তার চোখের দৃষ্টি সরল নয়, বাঁকা ও রুক্ষ, এবং মাথায় লম্বা চুল। পরনের কাপড় আর গায়ের চাদরখানা ময়লা। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, পারবি? সে বলল, আগে তা পারি। বেহারারা বললে, হুজুর, এই জঙ্গল ভেঙে রাতের বেলায় আপনি? ডাক্তারবাবু ধমক দিয়ে উঠলেন, চুপ। তারপর আমার ছাতি, লাঠি, স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা বার করতো। বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালেন। পালকির ভিতরে তোষকের নিচে দুপাশে ছিল ছাতা ও লাঠি। পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের ওপর ছিল স্টেথোস্কোপ ও ওষুধের বাক্স। বেহারারা সেগুলো বের করতেই ডাক্তারবাবু স্টেথোস্কোপটা কোটের পকেটে পুরে ছাতা ও লাঠিখানা হাতে নিয়ে লোকটাকে বললেন, এই শুনছিস, ওরে বাক্সটা মাথায় নে, খবরদার ওর তলায় তেলের দাগ যেন না লাগে। লোকটা গায়ের চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বললে, কর্তা, আমরা গরিব মানুষ, তেল পাবো কোথায়? তারপর বাক্সটা মাথায় তুলে নিতে ডাক্তারবাবু লাঠি লণ্ঠনটা দেখিয়ে একজন বেহারাকে বললেন, ওটা ওর হাতে দে। বলে উনি বললেন, চল। বেহারারা বললে, হুজুর, আমরা? তোরা বাড়ি গিয়ে ছেলেপুলেকে নাড়ু খাওয়াবে। হুজুর আমাদের ওপর মিছে রাগ করলেন এই আঁধার রাতে, একেবারে জমের মুখে। ডাক্তারবাবু কয়েক পা গিয়েই ফিরে দাঁড়িয়ে বললেন, যেতে পারবি না কথা আগে বললি না কেন? যা যা বেটারা, আমার ভয় নেই, জম আমার শ্যাঙাত। বেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল। কিন্তু তাদের পার চলে না, ভয় বুক দুরু দুরু করছে। আজকের রাতে এক মহা সর্বনাশ হবে। জয় মা কালী। সেদিন সকাল থেকেই সারাক্ষণই বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য ধরেছিল, আবার ঝুরঝুর করে নামলো। হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিলেন। বাক্সটার উপর ছিল একখানা অয়েল ক্লথের ঢাকনি। যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে আছে। হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকুর দৃশ্য বিশ্রী। কেবল জল, কাদা, ঝোপ জঙ্গল, মাঝে মাঝে দুটি একটি বড় গাছ, এর ওপর দিয়ে ওর ওপর দিয়ে গাছগুলো যেন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। এর ওপর দিয়ে বাহকের কোমর থেকে পা দুখানার সুদীর্ঘ কালো ও মোটা ছায়াটা নাচতে নাচতে চলেছে। বাতাস উঠেছিল। চারধার থেকে বৃষ্টি বিন্দুর টুপটাপ শব্দ, ভিজে ডালপালার দীর্ঘশ্বাস এবং ব্যাং ও ঝিঝির সরু মোটা নানা রকম ডাক একসঙ্গে জোট পাকিয়ে গেছে। ডাক্তারবাবু অনুমান করলেন
দুজনে চালদাপুরের জঙ্গলে এসে পড়েছেন। তবুও জিজ্ঞেস করলেন, কোথায় এলাম রে? কর্তা, চালদাপুরের জঙ্গলে, ওই বাঁয়ে শিবকালীর পাট। ডাক্তারবাবু সেদিকে ফিরে তাকালেন, কিন্তু অন্ধকার তো, দেখবেন কি? হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম জিজ্ঞাসা করা হয়নি। বললেন, তো নাম কি রে? কর্তা, আমরা গরিব লোক, আমাদের আবার নাম কি? ডাক্তারবাবু মনে মনে বললেন, বেটা আচ্ছা আহাম্মক তো। প্রকাশ্যে বললেন, তবুও। আগে বুনো। কর্তা, একটু ডান দিক ঘেঁষে আসবেন, বাঁয়ে গর্ত। ডান ধার ঘেঁষে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়িয়ে বললেন, বুনো? ও কিসের শব্দ রে? কে কাঁদছে না? সত্যই একটা শব্দ শোনা যাচ্ছিল, কে যেন দূরে কোথায় কাঁদছে। বুনো সমানে চলতে লাগলো, ডাক্তারবাবুর কথায় জবাব দিল না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কাঁদছেই, দাঁড়া, ওই শোনে যে আর্তনাদ। কর্তা, চুপচাপ চলে আসুন, এখনো শিবকালীর পাট ছাড়াইনি। বাতাসের সজল সুরে শব্দটা প্রায় মিশেই গিয়েছিল। ডাক্তারবাবু ভাবলেন, তবে কি সত্যি চালদাপুরের জঙ্গলের পূবে? তিনি মাথা নিচু করে চলেছেন। কিছু দূর গিয়ে হঠাৎ বারদুই পেঁচার ডাক শুনতে পেলেন, একটা কাছে আর একটা তার কিছু দূরে। পেঁচা রাতের বেলাতেই ডাকে, এতে আর ভয়ের কি? তারপরে আরো কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শিসের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন। শব্দটা বাতাসে পাতায় পাতায় ছড়িয়ে, জলের ফাঁক দিয়ে, বনের তলা দিয়ে, গাছের ওপর দিয়ে উড়ে গেল। ওই দূর থেকেও শিস ভেসে আসছে। আবার একটা পেঁচা ডেকে উঠল। ডাক্তারবাবু চুপ করে শুনছিলেন। এবার ডাক্তারবাবু হাঁকলেন, এই বুনো, দাঁড়া। বুনো ফিরে দাঁড়ালো। কিছু বুঝতে পারছিস না কর্তা? আবার দূর থেকে শিস ভেসে এলো। ডাক্তারবাবুরা সন্দেহ রইল না, তিনি 32 বছর ডাক্তারি করেছেন, এ পথেও বার কয়েক এসেছেন, কিন্তু দিনের বেলা। কিন্তু এরকমটা কখনো হয়নি। নিশ্চয়ই আজ তিনি টিয়ার হাতে পড়েছেন। বললেন, এই বুনো। কিন্তু তাঁর কথা শেষ না হতেই পাশের জঙ্গল থেকে দুটো ছায়ামূর্তি এসে তার হাত দুখানা চেপে ধরবে। বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে বলে উঠল, খবরদার, সরে দাঁড়া, কেউ ওর গা ছুবি নে। লোক দুটো চট করে সরে দাঁড়ালো। বুনো হ্যারিকেনটা ওপর দিকে তুলে বললে, কর্তার সঙ্গে কি আছে? ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন, একটা ঘড়ি, একটা চেন, কয়েক আনা পয়সা, চশমা জোড়া। বুনোর মাথায় তখনও ওষুধের বাক্সটা ছিল। সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বললে, আর কিছু নেই? হরি ডাক্তার মিছে কথা বলে না, বললেন ডাক্তারবাবু। হ্যাঁ বিচ্ছু, বাক্সটা ধর, বুড়োটার কাপড় চোপড় তল্লাশ করব। বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতেই বুনো ডাক্তারবাবুর সামনে এগিয়ে এলো। হরি ডাক্তার বললেন, তুই বুঝি টিয়া? হ্যাঁ গো মশাই। এবার দাও তোর সঙ্গে কি আছে। হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়িটা বুক পকেট থেকে বের করে দিয়ে টিয়ার হাতে দিতে দিতে বললেন, এসবে তোর কি হবে? বেচলে 10 টাকাও পাবি না, ওই সঙ্গে তোমার জানটাও খাবো। তাতে কি লাভ হবে? যে লোকটার চিকিৎসার জন্য যাচ্ছি, মাঝ থেকে সেই মারা যাবে। তার চেয়ে এক কাজ কর, আমি রোগী দেখে ফিরে আসি, সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব তোকে দিয়ে যাব। ওরে বংশী, বুড়োটার রগরের কথা শোন, প্রাণ দিতে কেউ ফিরে আসে? ওই করে পালাতে চাও জাদু? ডাক্তারবাবু বললেন, পালাবার হলে এ জঙ্গলে রাতের বেলা ঢুকতাম না। 56 বছর বেঁচেছি, আর 2-4 বছর না বাঁচলে ক্ষতি কি? ছেলেটা ছিল, সেটাও তো মারা গেছে।
তবে আর দেরি কেন, এখনই মরো, বলেই টিয়া তার হাতের মোটা লাঠিখানা তুললে। দেখ টিয়া, জমের সঙ্গে যুদ্ধ করতে আমার বড় আনন্দ হয় রে, ওটা আমার অভ্যেস হয়ে গেছে। একবার রোগীটাকে দেখব, যদি আমার কথা কিছু শুনে থাকিস তাহলে এটাও নিশ্চয়ই শুনতে পেয়েছিস, হরি ডাক্তারের যে কথা সেই কাজ। আমি ঠিক ফিরে আসব। টিয়া কি যেন ভাবল, তারপর বললে, আচ্ছা, আমি তোমায় এখান থেকে ডুলিতে চড়িয়ে তুলসীপুর নিয়ে যাব, সেই ডুলিতেই আবার ফিরে আসবো, কিন্তু খবরদার, আমার যদি কোনো ক্ষতি হয় আর যদি ফিরে না আসো তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে তোমাকে খুন করে গাছে টাঙিয়ে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন, আচ্ছা। ওরে বংশী, ডুলি আন, হিরু আর মদ্দাকেও ডেকে আনবি। মিনিট 10 মধ্যে একখানা ডুলি এলো। ডাক্তারবাবু তাতে উঠে বসলেন। বেহারা হলো বিচ্ছু, বংশী, হিরু আর মদ্দা। টিয়া নিল হাতে হ্যারিকেন, মাথায় ওষুধের বাক্সটা। জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকরা ছুটে চলল। আবার বৃষ্টি পড়ছে, দূরে শেয়াল ডেকে উঠল। ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন, এ মন্দ নয়, গল্পে শুনেছি ভূতের ওঝারা ভূতের পালকি চড়ে বেড়ায়, আর আমি চলেছি ডাকাতের ডুলিতে। রাত তখন 12টা হবে, জঙ্গলটা শেষ হয় আর কি। এমন সময় হঠাৎ চারধার থেকে মশাল ও বন্দুক হাতে একদল লোক ডাক্তারবাবুর ডুলি ঘিরে ধরে হাঁকলেন, এই খালা রাহো। বাহকরা স্থির হয়ে দাঁড়ালো। হরি ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন, সামনে দারোগা সাহেব, হাতে পিস্তল। দারোগা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন, তাজ্জব ব্যাপার, ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বউ সেজে পালাচ্ছে, তার বদলে আপনি। হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপছিল। এই বুঝি ডাকাতদের হাতে পড়লাম, এখন দেখছি আপনি। আপনার সাহস আছে তো ডাক্তারবাবু, এই রাত্রে জঙ্গল ভেঙে চলেছেন কোথায়? কি আর করি বলুন, যাচ্ছি তুলসীপুর, সতীশ মণ্ডলের বাড়ি, তার ছেলের কলেরা। জানেন তো আমরা ডাক্তার মানুষ, জমের স্যাঙাত, আমাদের তো আর সময় অসময় কিছুই নেই। আপনি এমন অসময়ে জঙ্গলে? খবর পেয়েছি বেটা এখন এই জঙ্গলে আছে। আপনার ডুলি কোথাকার? সাতগড়ের। পালকিতে এলেন না কেন? পাওয়া গেল না বটে। তা আপনার ডুলির বেহারাগুলোর চেহারা কিন্তু ভালো নয়, যেটার মাথায় বাক্সটা আছে সেটা ঠিক। ডাক্তারবাবু দারোগা সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন, কোনোদিন হয়তো বলবেন আমার চেহারাটাও খুনির মতো। দারোগা সাহেব হাঁকলেন, এই জমাদার, ডাক্তারবাবুকে জানে দেও। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু হাঁকলেন, ওরে শশী, পা চালিয়ে চল, বেটারা এখানেই রাত কাবার করবি। বেহারারা এবার আরো জোরে শব্দ করতে করতে চলে যেতে লাগলো। তাদের পা আরো জোরে চলছে। তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরে সতীশ মণ্ডলের বাড়ি গিয়ে পৌঁছলো, তখন রাত ঠিক 1টা। চারধার নিঝুম, কেবল দূর থেকে চৌকিদারের হাঁক ভেসে আসছে। মণ্ডল মশাইয়ের বৈঠকখানার বারান্দায় বসে কে যেন ফ্রুত ফ্রুত শব্দে হুঁকো টানছিল। তার পাশে একটা হ্যারিকেন জ্বলছে। বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল। বেহারারা ডুলিখানা অন্ধকারে উঠোনে নামাতেই কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে উঠে দাঁড়ালো। যে লোকটা হুঁকো টানছিল সে বললে, কে এলো? বংশী বললে, সাতগড়ের ডাক্তারবাবু। লোকটা ব্যস্ত হয়ে উঠল। সে ভিতর বাড়ির দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন। টিয়া হঠাৎ তার কাদা মাখা পা দুখানি জড়িয়ে ধরে বললে, কর্তা, আপনি আমার মা বাপ, এই পা ছুঁয়ে ফিরে করে গেলাম। আমার জান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওরে বংশী মদ্দা, তোরা দেবতার পায়ের ধুলো জিভে মাথায় ঠেকা। ইতিমধ্যে মণ্ডল মশাই বেরিয়ে এলেন। দেখতে দেখতে টিয়ার দল হাওয়া। পরদিন সন্ধেবেলা ডাক্তারবাবু সাতগড়ে নিজের বৈঠকখানার বারান্দায় জলচৌকির ওপর বসে তামাক খাচ্ছেন।
দুপুরে তুলসীপুর থেকে আসবার পথে শুনেছিলেন পুলিশ চালদাপুরের টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে, কিন্তু কাউকে ধরতেও পারেনি, কিছু উদ্ধারও করতে পারেনি। তিনি নিজের মনে বলে উঠলেন, ব্যাটা বাহাদুর। এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকার উঠোনের উপর দিয়ে এসে দাঁড়ালো তার জলচৌকির সামনে। একজোড়া বড় ইলিশ মাছ আর 4টে আনারস মাটিতে রেখে ঢিপ করে মাথা ঠুকেই মিলিয়ে গেল। এটা 40 বছর আগের ঘটনা নাকি? এখন সে ডাক্তার বাবু বা টিয়া আর কেউ নেই, কিন্তু চালদাপুরের জঙ্গলের খানিকটা আছে। সেখানে গেলে শিবকালীর পাঠ আজও দেখা যায়। যাবে নাকি তোমরা সব চালদাপুরের জঙ্গলে? গল্পটা কেমন লাগলো জানিও। ডাকাতের ডুলি। আজ তবে আসি, সামনের রবিবার আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজ তাহলে ছুটি এখানে।